আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গল্পের বিশেষ আলোচনা ও বিশ্লেষণ নিয়ে। যারা আইডিসি বিষয় হিসেবে বাংলাকে পছন্দ করেছো, আইডিসি সাবজেক্টে আছে, এমনকি অনার্সের বিভিন্ন কোর্সে বিভিন্ন ইউনিভার্সিটির বিএ অনার্স পাস এবং এমএ ক্লাসেও কিন্তু এই রেকর্ড গল্পটি পাঠ্য হিসেবে তোমাদের অন্তর্ভুক্ত আছে। গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। সবার আগে তোমাদের জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। বউবাজার স্ট্রিট আর শিয়ালদার মোড়ের কয়েকটা ছোট ছোট গলি দিয়ে কিংবা স্কটল্যান্ডের পাশ কাটিয়ে একটি বিচিত্র বাজারে ঢোকা যায়। ইংরেজিতে তার ভদ্রনাম সেকেন্ড হ্যান্ড মার্কেট। চলতি ভাষায় বা চলতি বাংলায় বলা যেতে পারে চোরা বাজার। তো একসময় বোধহয় চোরাই জিনিসের বিক্রি বাটা চলতো এখানে। আজ সেপাট আর না থাকলেও অখ্যাতিটা আঁকড়ে বসেই আছে। বৈঠকখানা মার্কেটের গাছপালার দোকানগুলি পার হলে এই বাজারের সীমান্ত। এই অংশে উল্লেখযোগ্য কিছু তেমন নেই। নতুন পুরনো প্রচুর সস্তার জুতো, সোলার হ্যাট আর কি, তো হ্যাট মানে টোপে, ইলেকট্রিক হিটার, তাপি মারা স্টোভ, আর লাল হয়ে যাওয়া 10-12 আনা সেরের চিংড়ি মাছ। এই অংশে দাঁড়ালেই নাকে আসবে স্পিরিট আর বার্নিশের গন্ধ। তারপর আপনি একেবারে ফার্নিচারের জগতে গিয়ে পৌঁছবেন। সেখানে নতুন পুরনো ফার্নিচারের দোকানগুলো ঠাসা। দেখো বানানটা দেখো, লেজারাস কোম্পানির আদি বার্মাটিক রং ফিরিয়ে অপেক্ষা করছে। আবার চকচকে নতুন জিনিস একরকম সিপি ভেবে কিনে এনে 6 মাস পরে আবিষ্কার করবেন হয়তো কাঠটা বিশুদ্ধ জারুল। সস্তায় হয়তো খাঁটি মেহগিনির জিনিস পাবেন। আবার প্রচুর পয়সা দিয়ে আলমারিটা এনে দেখলেন, অর্থাৎ লটারি কাটার মতো আপনি ঠকতেও পারেন, আবার লাভবানও হতে পারেন। ফাটা কাঠের ওপর বেমালুম বার্নিশ লাগিয়ে আপনার মাথায় কাঁঠাল ভেঙেছে, অর্থাৎ রাস্তার লটারি যাকে বলে আর কি। 1 আনা দিয়ে কাঁটা ঘোরালেন, পেলেন 3টি ছোট্ট বিস্কুট। কিংবা কপালের জোর থাকলে হয়তো আপনার কপালে জুটলো সাবান 1খানা। তবু আমাদের মতো মধ্যবিত্তদের এই লটারির টিকিট কিনতেই হয়। বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলোয় না। আমি গিয়েছিলুম ছোট্ট একটা বুককেসের সন্ধানে। মনের মতো কিছু পেলুম না, ফিরে আসছি। কিন্তু এমন সময় একটা দোকানের দিকে নজর পড়ল। ফার্নিচারের দোকান নয়, বাবু কলকাতার শেষ অভিজ্ঞান কতকগুলি গৃহসজ্জা, চিনেমাটির বড় ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের নগ্নিকা, পুরনো ফ্যাশনের আরও নানান টুকিটাকি। তো একটা চোঙওয়ালা গ্রামোফোনে হিন্দি গানের রেকর্ড বাজছিল। সেইটে কানে যেতে আমি দাঁড়িয়ে গেলুম। হিন্দি নামের আকর্ষণে নয় অবশ্য। দেখলুম স্তূপাকারে পুরনো রেকর্ড, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। তো এই মহাজন বাক্যে আমি একদিন লাভবানও হয়েছি আগে। অর্থাৎ পুরনো রেকর্ডের ভিতর থেকে পেয়েছি অপ্রাপ্য রবীন্দ্রকণ্ঠ, পেয়েছি রাধিকা গোস্বামীর গান, দিলীপ কুমারের মুঠো মুঠো রাঙা জবা, কিংবা তাদেরই কোনো মতে শ্রাব্য। আবার 2-1টা প্রায় নতুনের মতো, দাম আশাতীত সস্তা বলাই বাহুল্য। তো বললুম রেকর্ড দেখাও তো। তো একজন বের করে দিল। অধিকাংশই সস্তা সিনেমার গান কিংবা বাজার চলতি পপুলার ডিস্ক। পুজোর অ্যাম্পলিফায়ারে বাজাতে বাজাতে অকাল জরা লাভ করেছে। তবু এদের মধ্যেই 1খানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করলো। অচেনা লেভেল, অচেনা ভাষা, আর উপরের লেখাগুলো কেমন যেন রোমান হরফ বলে মনে হলো না। দেখলুম বেশি পুরনোও নয়। হিন্দি রেকর্ডটা থেমে গিয়েছিল। আর আমি তখন বললাম যে এটা বাজাও তো। চোঙওয়ালা তখন গ্রামোফোন থেকে প্রথমে একরাশ অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ল।
এ ধরনের বাজনা এর আগে কখনো শুনিনি। একটা ড্রাম বাজছে, গিটার বাজছে বোধহয়, কিন্তু আরও কী কী যে আছে আমার বোধগম্য হলো না। নানা রঙের বা নানা ঢঙের বিদেশি ছবি দেখেছি, রেকর্ড শুনেছি অনেক, কিন্তু এ জিনিস কখনো কানে আসেনি এর আগে। তারপর শুনলাম যে নারী পুরুষের ৪-৫টি কণ্ঠ আছে বলে মনে হলো। যেমন অদ্ভুত বাজনা তেমনই অদ্ভুত সুর। কেন জানি না কোথায় রক্তের মধ্যে যেন দোলা লেগে গেল। জানি এই সুর একেবারে অচেনা, তবু মনে হতে লাগলো এ যেন আমি কবে কোথায় শুনেছিলুম। তো উল্টো পিঠেও একই জিনিস, একটা গানকেই গাওয়া হয়েছে। জিজ্ঞেস করলাম, কোথায় পেলে এই রেকর্ড? জবাব এলো, চৌরঙ্গী অঞ্চলে ওদের যে এজেন্ট আছে সে এনে দিয়েছে। আর এ কোন ভাষা? বিহারি মুসলমান দোকানদার হেসে বলল, ক্যা মালুম। তো 12 আনা পয়সা দিয়ে রেকর্ডটা আমি সংগ্রহ করে নিয়ে এলুম। আর দর করলে হয়তো আরও সস্তায় হতো, কিন্তু কেমন যেন মনে হলো দরাদরি করে খেলো করবার মতো এ গান নয়। বাড়ি ফিরে মেশিনে দিয়েছি। আমার স্ত্রী করুণা উঠে এলো পড়ার টেবিল থেকে। নতুন অধ্যাপনায় ঢুকেছে, আর কলেজের ছাত্রীদের চাইতে পড়ার তাগিদ তার নিজেরই বেশি। ভুরু কুঁচকে বলল, এ আবার কি? বললুম, দেখতেই তো পাচ্ছ, রেকর্ড বাজাচ্ছি। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। তোমরা মনে করলে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে। আর এই পাঠ্যাংশের উত্তর তোমরা পিডিএফ আকারে পারচেস করতে চাইলেও যোগাযোগ করতে পারো। অফলাইনে দাসনগর, করমতলা এবং কলেজ স্ট্রিটে ব্যাচ চলছে। আর অনলাইনের জন্য সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা যোগাযোগ করছে, তোমরাও যোগাযোগ করতে পারো। আচ্ছা, পাঠ্যাংশে আসছে। কি বিটকেল বাজনা রে বাপু, এ কাদের গান? না, জানি না। আরে জানো না তো আনলে কেন? স্ত্রীর সঙ্গে কথোপকথন চলছে। জানো না তো আনলে কেন? তখন কথক বলছেন, চুপ করে একটু শুনতে দাও। তো মিনিট খানেক ধৈর্য ধরে রইল করুণা। তারপর মুখের ওপর টেনে আনলো রাজ্যের বিরক্তি। পাগল করে দিলে যে, কোত্থেকে রাজ্যের ছাই পাঁশ সব জুটিয়ে আনো, আর পড়তে দেবার মতলব না থাকে তো বলো, সোজা ছাতে গিয়ে উঠি। কথক বলছেন, লক্ষ্মীটি আর একটুখানি, 3 মিনিটে তোমার জ্ঞানার্জনে কাটা পড়বে না। গান থামলে করুণার দিকে তাকালুম, দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে এসেছিল, আর তার গোড়াটা চিবোচ্ছে আনমোনার মতো। জিজ্ঞাসা করলাম, খুব খারাপ লাগলো করুণা? করুণা একটু চুপ করে রইল। বললো, না, খারাপ লাগলো না, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। পড়াটা নষ্ট করে দিলে তো আমার। আমি বললাম, কেন? না, ভারী আশ্চর্য লাগলো সুরটা। মনে হলো কবে যেন কোথায় শুনেছি। আমিও বললাম। কথক বললেন যে, ঠিক তাই, আর আমারও তেমনই মনে হয়েছিল। করুণা আস্তে আস্তে নিজের পড়ার টেবিলে গিয়ে বসলো, আর মেশিনটা তুলে রেখে দেখি ও পড়ছে না, একটা ব্লটিং প্যাডের ওপর নীল পেন্সিলের আঁচড় কাটছে। আর আমিও কতকগুলো খাতা টেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের সংখ্যা বাড়াতে বসে গেলাম। আর কিন্তু একটা খাতাতেও মন দিতে পারছি না। দোকান ভরে ওই বিচিত্র বাজনা আর গানের সুর বেজে চলেছে। কোথায় শুনেছি, কবে শুনেছি ইত্যাদি ভাবতে ভাবতেই তো সময় চলে যাচ্ছে, কিন্তু কিছুতেই ধরা যাচ্ছে না। করুণা যেন আমারই ভাবনার সূত্র টেনে বলল, এ কি কাণ্ড করলে বলো তো? কথক বললেন, কেন, কি হলো আবার? না, ওই রেকর্ডটা, হ্যাঁ, ভারী অস্বস্তি লাগছে। খুব চেনা যেন। করুণা হ্যাঁ, গুনগুন করে 2-3টে সুর ভাজলো, তারপর বিরক্ত হয়ে বলল, না, কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা, পাগলামি ধরিয়ে দিলে, যা হোক, দিলে তো পড়াটা শেষ করে। মোট কথা, ওই রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধ্যাকেই আচ্ছন্ন করে রাখলো। এই একটা বিরক্তিকর মানসিক অবস্থা। খুব চেনা মানুষের নাম মনে করতে না পারলে, চাবির গোছা এইমাত্র কোথাও রেখে তারপর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে থাকে, ঠিক সেই রকম। তো রাতে খেতে বসে করুণা বলল, হ্যাঁ, মনে পড়েছে। অর্থাৎ গল্পকথক চোখ তুলে তাকালেন। ছেলেবেলায় তখন আসামে ছিলুম।
তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান, তখন খাসিয়াদের গান। করুণা একটু কেমন যেন বিভ্রান্ত হলো। তারপর মাথা নেব, না না, ঠিক খাসিয়াদের নাচও নয়, তবে ঠিক যে কি কি যেন একটু চুপ করে থেকে বলল, বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছো কখনো? পাহাড় ভেঙে নেমে আসে, বড় বড় গাছগুলোকে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায়। দূরের পাহাড়ে বুনো হাতি গর্জে গর্জে ওঠে, আর তখন নাগাদের ঢাকের আওয়াজ। বলতে বলতে হতাশভাবে চুপ করে গেল করুণা। কি জানি, অর্থাৎ হবে হয়তো। কিন্তু ওই ঢাকের কথায় আর একটা স্মৃতি জাগলো আমার মনে। মানভূম, দুধারে কুসুম গাছের সারি আর ঘন বাঁশের বন, তারই ভিতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি। অন্ধকার হয়ে আসছে, ঝালদার পাহাড় দূরে ভুতুড়ে চেহারা নিয়ে দাঁড়িয়ে। পাশের একটা প্রকাণ্ড দিঘিতে পাণ্ডুবকির কলধ্বনি, ঝিঝির ডাক। হঠাৎ পাণ্ডুবকি আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরু গুরু করে উঠল নাগরার আওয়াজ। এদিক থেকে ওদিক, এদিগন্ত থেকে ওদিগন্ত, কি একটা পরব ওদের। গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা। সেই অস্পষ্ট অন্ধকার, কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন, ঝালদার পাহাড়ের ভুতুরে ছবি। ওই নাগরার আওয়াজে হৃৎপিণ্ড আমার চমকে উঠেছিল। মনে পড়েছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাতে 42-এর আগস্টে বালুরঘাটের অন্ধকারে সাঁওতালি গ্রামগুলো থেকে অমনিভাবেই নাগরা টিকারা রোল আমি শুনেছিলাম। আর বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ঢাক, নাগরা টিকারার আওয়াজ, ছৌ নাচের বাজনা, এদের সঙ্গে কোথায় যেন ওই রেকর্ডটার মিল আছে। মিলছে না, অথচ কোথায় যেন মিলছে। কিছুতেই মনে আনতে পারছি না, অথচ ঠিক মনে আছে। কি যে খারাপ লাগ কি বলবো লাগতে লাগলো, বলে ওঠা যায় না। এই যেন পেটে আসছে মুখে আসছে না, এমন একটা ব্যাপার। তো একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো তো। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এসে হাজির। শহরের ওপরতলার বাসিন্দা, নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর সখ্যিত্ব ছিল বলে তো আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছেন। মহিলাটি বিদুষী, গুণবতী, ওয়েস্টার্ন মিউজিক শেখবার জন্য ইউরোপে গিয়েছিলেন। তো সেখান থেকে গানের ওপর ডক্টরেট নিয়ে ফিরে এসেছেন। বড়মাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। করুণা তো দারুণ খুশি হয়ে বলল, আইভি এসেছিস তো, খুব ভালো হয়েছে। তো আমাদের এই পাজলটার একটা সলিউশন খুঁজে দিত। রেকর্ডখানা দেখে কপাল কোঁচকালেন আইভি। কোন স্লাভ ভাষা বলে মনে হচ্ছে, বাজাতো। তো বাজানো হলো। আইভি বিশেষ কিছু বুঝতেও পারলেন না। প ভাগনার বাঁক বিটোফেনের সঙ্গে পরিচয় আছে, তো তার উপরে ছোটোখাটো একটা বক্তৃতা অকারণেই শোনালেন আমাদের, কিন্তু সমস্যার সমাধান কিন্তু হলো না। শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন, আর সেলোফেনের মোড়কটা আঙুলে জড়াতে জড়াতে বললেন, কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে। তো করুণা বললে, হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে, অনেকে মিলেই গাইছে যখন। তো টফির মোড়কটাকে একটা আংটির মতো জড়ালেন আইভি। বললেন, নাও আই রিমেম্বার, সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমনই গান আমি যেন শুনেছিলাম। ম্যারেজ ফেস্টিভ্যাল? করুণা আমার দিকে তাকালো, চোখে চোখ মিলল। উত্তরটা কারোরই মনোপুত হয়নি। করুণা বলতে যাচ্ছিল, ঠিক বিয়ের সুরের মতো মনে হচ্ছে কি? তাছাড়া সুইসরা তো স্লাভ বলে। আইভি আর সময় দিলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, আজ আমি চলি, নিউ এম্পায়ারে নাটক শো আছে আর রিহার্সাল করতে হবে। তাছাড়া অনেকক্ষণ এসেছি। ন্যান্সি ইজ ফিলিং ভেরি লোনলি, এ পুয়ার লিটল থিংস ইজ। ন্যান্সি আর তার দুহিতা নয়, কুকুর। তো ওর মোটরটা চলে যেতে করুণা বলে, চালিয়াত একটা। কতক আমি হাসলুম, কতক বললেন। জবাব দিলুম না। করুণা গজগজ করতে লাগলো, ইউরোপে গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি। 5 শিলিং কি 7 ফ্রাঙ্ক দিলে, অর্থাৎ ওই রকম ডিগ্রি কেনা যায় বিদেশে। করুণা ডক্টরেট নয়, অতএব এ পাড়ায়
অতএব এ স্বাভাবিক ঈর্ষা। কারণ আসল কথা হচ্ছে শ্রীযুক্ত আইভি আমাদের নিরাশ করলেন, অর্থাৎ তিনি আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারলেন না। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। তো সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙলো, জল খেতে উঠেছি, কানে এলো বাঘের ডাক। রাত 1:30-র সময় ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি বয়ে যেতে লাগলো, আর্ত অথচ ভয়ঙ্কর, ক্লান্ত অথচ ক্রুদ্ধ। মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললাম। বাঘ ডাকছে। তো আমাদের বাড়ি থেকে একটা সরলরেখা টানলে দুটো বড় রাস্তার ওপারে সোজা মার্কাস স্কোয়ার, আর একটা সার্কাসের দল, হ্যাঁ, কয়েকদিন হলো এখানে তাঁবু ফেলেছে, আর সেখান থেকেই আসছে বাঘের ডাক। তো কলকাতার এই অনিদ্র আলো জ্বলা রাতে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখছে, তাই চমকে জেগে উঠেছে ওইভাবে। কিন্তু কেন জানি না ওই বিদেশি রেকর্ডটার কথা আমার মনে পড়লো। হ্যাঁ, মিল আছে, ওর সঙ্গে মিলও আছে। আর অথচ কিছুতেই ধরতে পারছি না, কিছুতেই না। জানলার কাছে এসে দাঁড়ালাম, সময়ের সামনের কয়েকটা পাম গাছ, তাদের মাথার ওপরে রাত্রির তারা, কয়েক টুকরো মেঘ, সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূপর্যটক। রেকর্ডটা শুনে চমকে উঠলেন, আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, কোথায় পেলেন? আমি বললাম, চোরাবাজের। অর্থাৎ কথক বললেন, চোরাবাজের। তিনি বললেন, আশ্চর্য। তখন আমি বললাম, কেন? তিনি তখন বলছেন, এ কলকাতায় এলো কি করে সেটাই তো ভাবছি। এই রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রিও হয়েছিল, বিলিও হয়েছিল সামান্য সংখ্যায়, কিন্তু এদের প্রত্যেকটা শিল্পীই নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার, জল করে উঠলো করুণার চোখ। খুলে বলুন। ইউরোপের একটা ছোট্ট দেশের নাম করলেন পর্যটক। নাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল যে এর প্রত্যেকটা কপি অরিজিনাল, আর এর প্রত্যেকটা শিল্পীকে তারা লিকুইডেট করেছে। অথচ এই রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে। পর্যটক থামলেন। রাস্তা দিয়ে গর্জিত এক ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল। আমরা তিনজনেই কান পেতে শুনলাম। কিছুক্ষণ, কয়েক মিনিটের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে। পর্যটক আবারও বললেন, একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি। জানি না যুদ্ধের পর ওরা ওই রেকর্ডটাকে আবার চালু করতে পেরেছে কিনা। যদি না পেরে থাকে, এমন সময় ছাত্র শোভাযাত্রার দূর ধ্বনিটা হঠাৎ বন্যার মতো প্রবল বেগে ভেঙে পড়ল। দুম দুম করে আওয়াজ উঠল কয়েকটা। তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে বলে গেল, লাঠি চলছে, টিয়ার গ্যাস ছুটছে। তো আবার স্তব্ধতা। নামলো ঘরে। দূরে শুনেছি প্রাণের বন্যা, ক্রোধের ঝোড়ো গর্জন। না, এখন আর সুরটাকে চিনতে বাকি নেই। ব্রহ্মপুত্রের বর্ষা, মাদল, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচের নাগরা, বালুরঘাটে রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ, মার্কাস স্কোয়ার থেকে বাঘের ডাক, আর আজকের এই ঘা খাওয়া মিছিল একসঙ্গে মিলে এই সুরটাকে সৃষ্টি করেছে। দেশে দেশে কালে কালে এ সুর এক। জানতুম, আমরাও এ সুরকে জানতুম। ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়েছিল বলেই আমরা চিনতে পারিনি। করুণা আমার দিকে তাকালো, দু চোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর। আস্তে আস্তে বলল, এই রেকর্ডটাকে কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।